দর্শক, দেখছিলাম চট্টগ্রাম পর্ব শেষ বিপিএল এর আবারও ঢাকায় ফিরছে একদিনের বিরতি। তার মধ্যে আজ শনিবার, আজ বোর্ড মিটিং আছে অনেকগুলো ইস্যু নিয়ে। কতটা চ্যালেঞ্জিং বোর্ড সভাপতির জন্য সব সমস্যা সমাধান করা বা সব কিছু মোকাবেলা করা, এ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু। আনোয়ার ইকবাল মিতু, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা জগে। আমরা যদি শুরুতেই বোর্ড মিটিংটা নিয়েই কথা বলতে চাই, অনেকগুলো ইস্যু। 5 মাস হয়েছে মাত্র তিনি দায়িত্ব নিয়েছেন এবং একের পর এক চ্যালেঞ্জের মুখে তাকে পড়তে হচ্ছে। দুর্যোগ সময়ে দায়িত্ব পাওয়ার পর কি আসলে সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন কিনা? জি দেখেন, আসলে আমরা স্পোর্টস অ্যানালিস্ট, এখন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবেও আত্মপ্রকাশ করতে হচ্ছে। জিনিসটা কি দেখেন, যে একজন সভাপতির পক্ষে সব কাজ কি করা সম্ভব? আমরা একটু যুক্তরাষ্ট্রের দিকে তাকাই। যারাই প্রেসিডেন্ট হয় তার দলেরই সমস্ত লোক কিন্তু হোয়াইট হাউসে বসে, এটাই হচ্ছে নিয়ম আমেরিকার জন্য। তা আমাদের এখানে আমরা যেই বোর্ড মেম্বার নিয়ে চলছি বা যারাই বসে আছেন, তারা তো, আমি ভালো খারাপের দিকে যাচ্ছি না, একজন বোর্ড সভাপতির পক্ষে এতগুলো দিক নির্দেশনা দেওয়া বা এত দিক খেয়াল রাখা কোনো মতেই সম্ভব না, যদি না তাকে অন্যরা সেইভাবে সহযোগিতা করে। যেটা আমরা চাই যে ক্রিকেটটা যেন আরো আরো উন্নতির দিকে যায়। দেখেন, আমি প্রথমেই কিন্তু আপনাদের টকশোতে একবার বলেছিলাম যে গান বাজনা, তারপরে আনুষঙ্গিক অনেক স্টারস, মানে অ্যাপার্ট ফ্রম ক্রিকেট আপনি নিয়ে এসে আসরটা জমাতে পারেন, কিন্তু খেলার মান কিন্তু কখনো বাড়াতে পারবেন না আপনি যদি ভালো বিদেশি প্লেয়ার না আনেন। এই কথাটা আমি আজকে না, আমি যতদিন ধরে টকশো করে আমি বলেই আসছি। কিন্তু আসল জায়গাটায় যদি গ্যাপ রেখে আপনি আনুষঙ্গিক সবকিছু করেন, যেমন একটা উদাহরণ দিই, যে আপনি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ফার্স্ট হলেন কিন্তু ম্যাট্রিকে ফেল করলেন, তাহলে কি হবে? হবে না। এখন সবকিছু কিন্তু দেখেন, আমরা যেগুলো জানি সব মিডিয়ার মাধ্যমেই জানি। এই যে ধরেন প্রকাশ্যে আপনার মতবিরোধ, সেটা হতে পারে, মতবিরোধ হওয়া কিন্তু খারাপ না। সবাই যে একমতের হতে হবে, সবারই যে লাল রং পছন্দ করতে হবে, সবারই নীল রং পছন্দ করতে হবে, এরকমটা না। কিন্তু যেটা সবার জন্য ভালো হবে সেই সিদ্ধান্তগুলি নিতে গেলেও কিন্তু বোর্ড সভাপতিকে সাহায্য করতে হবে মানুষের। ইভেন বোর্ড সভাপতিও কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন, কারণ উনিও কিন্তু একজন মানুষ। উনি আগেও যে বোর্ডে ছিলেন না এরকমটা কিন্তু না। তো এখন আসল জিনিসগুলো ফেলে আমরা যদি নকল জিনিসের প্রতি, আমি বলছি বিপিএল এর জন্য ইস্যুটাতে, যে আমরা আনুষঙ্গিক অনেক স্টার্স নিয়ে আসছি, গান বাজনা করছি, আমরা ফেস্টিভ্যাল করছি, দ্যাট ইজ ওকে, করেন। কারণ এখন সব ফ্র্যাঞ্চাইজি, নট অনলি ইন বিপিএল, এভরি গেমস, সব ধরনের খেলার মধ্যে কিন্তু দুটো জিনিস ঢুকেছে, একটা হলো ফেস্টিভ্যাল মুড, আর একটা ঢুকেছে ব্যবসা। এই ব্যবসাটাই যখন ঢুকেছে তখনই কিন্তু আপনার খেলার মান ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ একটা মানুষ আপনি কত কয়টা গেম খেলবে, প্লাস আপনি যেমন আমি শুনছিলাম রাজশাহীর পেমেন্ট নিয়ে, এগুলো আমরা আগেও দেখেছি, প্রচুর দেখেছি, কিন্তু এইটারও একটা স্টপ করার দরকার। মালিক যেভাবে কথা বলছেন মনে হচ্ছে কিছুই হয়নি। আবার যখন আমরা মিডিয়ার মাধ্যমে শুনি যে আপনার চিটাগাংয়ে তাকে বেরিয়ে হতে দেয়নি বা আপনার বাস আটকে রেখেছে, এই জিনিসগুলো যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের খেলা, বাইরের প্লেয়ার যেই মানেরই হোক তারা আসছে, তাদের মাধ্যমে তো এটা আমাদের যে একটা খারাপ চিত্র আপনার বিদেশে ছড়িয়ে যাচ্ছে, দিস ইজ ব্যাড ফর ক্রিকেট। আমরা যেটা ভালো করতে যাচ্ছি একেবারেই তাই। আপনি যেটা আসলে এই ইস্যুটা নিয়ে এসেছেন আনোয়ার ইকবাল মিতু, আমি একটু স্পেসিফিকলি জানতে চাই। গতকাল খুব সম্ভবত রাজশাহীর যিনি মালিক, মানে বিতর্কিত যে লোকটা নিজেকে করে ফেলেছেন, এরই মধ্যে তিনি বলেছেন তারা আসলে বিপিএল দল নিতে চাননি, তারা আসলে খেলাধুলা নিয়ে তত ইন্টারেস্টেডও না, তারা বোঝেনও না, কেবল আসলে জানাশোনা শুরু করেছেন। মোটামুটি বিসিবি তাদেরকে আসলে সেই দায়িত্বটা দিয়েছে, এমন একটা গ্রুপকে দায়িত্ব দিয়েছে যারা আসলে পরিচালনাই করতে ব্যর্থ হয়েছে। এত লেজে গোবরে অবস্থা হয়েছে, মিডিয়ার কাছে আসলে সব কিছুই প্রকাশ পেয়ে গেছে এবং যার প্রভাব তো নিঃসন্দেহে আমরা টিমের মধ্যে বা টিমের পারফরমেন্সেও দেখেছি। যদিও তারা লাস্ট ম্যাচটা জিতেছে, কিন্তু তাদের তো আসলে পারফরমেন্স একেবারেই খারাপ অবস্থায়। এই বিষয়গুলো তো বিসিবি হ্যান্ডেল করতে পারতো, কারণ এবারের বিপিএল শুরু হওয়ার আগে থেকে আমরা শুনছি অন্যরকম একটা বিপিএল হবে। তার মানে তো আমরা ধরেই নিয়েছি যে আগের বারের যে বিতর্কগুলো সেগুলো অন্তত হবে না এবার।
জি দেখেন, আসলে আমি একটা কথা বলি, ওই একই জিনিসটা আবার রিপিট করতে হচ্ছে। আপনি শুধু খোলস বদলালে তো হবে না, আপনার ভিতরটা তো সেই রয়ে গেছে। তো এখন দেখেন, মালিকের কথা যদি সত্যি ধরি, আমরা তো সব মিডিয়ার মাধ্যমে শুনি, মালিকের কথা যদি সত্যি হয় তাকে জোর করেই দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আপনি যদি আপনি 17-18 পর থেকে যদি দেখেন, মালিকানা প্রত্যেকটা টিমের এমন ভাবে চেঞ্জ হয়েছে, আপনাকে থিতো হতেই দেয়নি কিন্তু। এবং এমন সব লোকজন, আমি নাম না বললাম, ক্রিকেটের সাথে এসেছে, তারা শুধু গ্ল্যামার আর ইয়ে নিয়েই ব্যস্ত ছিল, তারা ক্রিকেট বোঝেও না যে অকপটে, যেটা রাজশাহীর মালিক যদি এটা স্বীকার করেই থাকেন, তাহলে উনি সত্যি কথাই বলেছেন, কারণ উনি ক্রিকেট বোঝেন না। কারণ এই জিনিসই যদি হয়, তাহলে আপনি এমন কাউকে দিবেন দায়িত্ব যারা মানে লং টার্ম চিন্তা করে, শর্ট টার্ম না। লং টার্ম চিন্তা না করলে, আমরা যেটা বারবার আপনার সাথে তো অনেক টকশো করলাম, আমাদের যেটা আইডিয়া থাকে যে অ্যাটলিস্ট আইপিএল এর মতো না হোক, আইপিএল এর পরের জায়গাটাই যেন আমরা ধরতে পারি, যেটা আগে আমাদের ছিল, সেটা কি পুনরুদ্ধারের কথাই কিন্তু আমরা বারবার বলেছি। এখন যদি সত্যি সত্যি ম্যাচ ফিক্সিং হয়ে থাকে এবং সেই জিনিসগুলো যদি আপনার আইসিসি তেও চলে যায়, তাহলে তো এটা আমাদের ভাবমূর্তির জন্যও খারাপ, আমাদের ক্রিকেটের জন্যও খারাপ। এখন আপনি কি আনোয়ার ইকবাল মিতু, চাচ্ছেন? আপনি তো আসলে অনেক বছর ধরেই দেখছেন, আপনার কাছেও কি আসলে মনে হচ্ছে না, সন্দেহজনক মনে হচ্ছে না যে এবারের আসলে যা যা হচ্ছে মাঠের খেলায়, সেগুলো আসলেই সন্দেহজনক এবং এগুলো অন্য বারকেও ছাড়িয়ে গেছে? আমি বলতে চাই এইভাবে যে দেখেন, আমরা মনে করছিলাম যে প্রচুর দর্শক হবে, বা আমি লাস্ট খেলাটার কথাই বলি, আমি যেটা রংপুর আর রাজশাহীর খেলাটা দেখলাম, ম্যাক্স ফিক্সিং তো বলতে পারবো না, বাট একটা দর্শক মানে হাতে গোনা কিছু দর্শক আপনার স্টেডিয়ামে বসা, আমি যদি দর্শকই না আনতে পারি, দর্শকই যদি খেলা এনজয় না করে, তাহলে ক্রিকেটের মানেটা কি? এটাই তো আমি বারবার বলে আসছি। হ্যাঁ, এখানেই যদি আপনি ভালো মানের প্লেয়ার আনতেন, আপনি দেখতেন যে এই দর্শক ডাবল ভাবে আপনার টিকিটের জন্য আপনার ছুটাছুটি করত। আমাদের কি হয় দেখবেন, এই মিডিয়াই কিন্তু দেখবেন যখন ফাইনাল খেলাটা হবে বা সেমিফাইনাল, তখন কিন্তু কিছুটা দর্শক আসবে এবং ফাইনাল খেলা হয়ে যাওয়ার পরেই বলবে সাকসেসফুল একটা আপনার টুর্নামেন্ট শেষ হয়েছে। এই জিনিসগুলো যতদিন আমরা বাদ না দিব, আমরা যদি চুলচেরা বিশ্লেষণ এবং এই যে যদি পাতানো খেলা হয়ে থাকে, ম্যাচ রিপোর্টটা যদি আমরা হাতে পাই, বা আমরা বলতে আমাকে বোঝাচ্ছি না, বোর্ড যদি এটা শক্ত হাতে দমন করে, তাহলে তা হয়তো না হলে আমরা বিতর্ক মুক্ত কোনো একটা টুর্নামেন্ট বা কোনো একটা আসর দেখতে পাবো। আমরা যে খুব ছোট্ট করে যেহেতু মোটামুটি এখন দলগুলো পয়েন্ট টেবিলের যে 4 নম্বরে ওঠার জন্য আসলে দলগুলোর যে লড়াই, সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে, বা যদি বলি যে 1-2 নম্বরের জন্য লড়াইটা চলছে, কি মনে হচ্ছে কতটা জমজমাট হলো? শেষ মুহূর্তে এসে তো পা হড়কে গেল রংপুরের, কিন্তু তারপরেও তো তাদের যে পারফরমেন্স, তারাই হয়তো 1 নম্বর হিসেবে থাকবে। এরপর আসলে কারা আসতে চলেছে বলে আপনার মনে হয়? জি দেখেন, আমার সৌভাগ্য ছিল, আপনাদের প্রথম টকশোটাতে আমিই ছিলাম। আমি টিম দেখেই বলেছিলাম যে বরিশাল ফরচুন এবং রংপুর রাইডার্স, এই দুটো টিম অন্যান্য দল থেকে একদম সম্পূর্ণ আলাদা ইন টার্মস অফ আপনার শক্তিমত্তার দিক থেকে, এবং তাই হচ্ছে। এবং দেখেন, ক্রিকেটে আনবিটেন থাকা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। তারপরেও আমি বলবো রংপুর রাইডার্স 8 খেলা টানা জিতেছে, মানে ক্রেডিট মাস্ট বি, তাদেরকে দেওয়া উচিত ক্রেডিটটা। একটা খেলা হেরেছে, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না। বাট আমি মনে করি যে অন্য দুইটা স্পট যেই আসুক, তারা আমার মনে হয় না ফাইনালে যেতে পারবে, মনে হয় না। বাট ক্রিকেট তো, যেমন রংপুর রাজশাহীর খেলা যদি পাতানো না হয়ে থাকে, তাহলে এই রাজশাহীর কাছেই তো রংপুর হারলো, তাহলে নোবডি ইজ ইনভিনসিবল। বাট খেলা ক্রিকেট, এটা একদম অনিশ্চয়তার খেলা, এটা আমার থেকে আপনি ভালো জানেন। তবে আমি মনে করি এই দুইটা টিম অ্যাপার্ট ফ্রম আদার্স, এখানে চিটাগাং আর খুলনারই খেলার স্কোপ বেশি। যেহেতু রাজশাহীর কিন্তু আমি বলি, দেখেন, রাজশাহী এত খারাপ করার পরেও রাজশাহীর বলার কিন্তু টপ, আপনার তাসকিন আহমেদ 22টা উইকেট নিয়েছে, নট আ ম্যাটার অফ জোক। এবং ক্যাচে ফেলার যে হিরিক, নট অনলি রাজশাহী, বুঝলাম রাজশাহীতে পেমেন্ট নিয়ে সমস্যা আছে, খুলনাও কিন্তু সেইভাবে ক্যাচ ফেলেছে। এবং আমি বলছি আপনাকে, আমার মনে আছে যে রংপুরের দুটো খেলা অপোজিশনের জন্যই কিন্তু রংপুর জিতেছে, এবং ইজি দুটো ক্যাচ ফেলেছে আপনার, একটা খুলনা আর একটা টিমের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু এই দুটো দল কিন্তুই রংপুর একদম ব্রিঙ্ক অফ ডিফিট ছিল, যেখানে সোহান হিরোইক্স দেখিয়ে আপনার 7 বলে 32 রান করে নিয়েছে।
দ্যাট ওয়াজ আপনার অসম একটা গেম সোহান খেলেছে। তো এইরকম খেলাই আমরা দেখতে চাই, মানে টি-20 মানুষ আসেই তাই, কিন্তু আপনার মিডিয়ার মাধ্যমে এতটুকুই অনুরোধ করব যে এই পাতানো খেলা যদি বন্ধ না হয় এবং আপনি যদি ক্যালেন্ডার ঠিক না করেন এবং আপনি যদি ভালো বিদেশি মানের প্লেয়ার না আনেন, এইভাবেই চলবে। প্রতি বছরই আমরা এইভাবে কথা বলবো, প্রতি বছরই শেষের দিন বলবো না বিপিএলটা ভালো হয়েছে। এই নিশ্চয়ই, শেষ ভালো যার সব ভালো তার, এসব আমরা বলে ফেলবো হয়তোবা, কারণ শিরোপাটা দেখার পরে বা শিরোপা উল্লাস নিয়ে আমরা বিজি হয়ে যাব প্রত্যেকে, আমরা ভুলেই যাব যে কী সব মধ্য দিয়ে যেতে হয়েছে আসরটাকে। আপনি যেটা বলছিলেন যে যদি আসলে ঠিকমতো প্ল্যান না করা হয় তাহলে হয়তো আসলে আমরা বারবার কথা বলে গেলেও এই চিত্রের কোনো পরিবর্তন হবে না। এবার শুভম রা খেলতে এসছে, আগামী বছর হয়তো তাদেরকেও পাওয়া যাবে না, মানে নাম সর্বস্ব ক্রিকেটার দিয়ে চালাতে হবে বিদেশি ক্যাটাগরিতে, সেটা না হোক সেই প্রত্যাশায় আমরা রাখতে চাই। আনোয়ার ইকবাল মিতু, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, আমাদের সাথে আলোচনা এতক্ষণ যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু।